So, good evening everyone from Netra আইএস। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম নালন্দা ইউনিভার্সিটি এবং নালন্দা ইউনিভার্সিটির হিস্টোরিক্যাল কনসিকুয়েন্সেস কী আছে। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, যে টপিকটা হলো ইকতা সিস্টেম বা ইকতা ব্যবস্থা। এবার এই ইকতা ব্যবস্থাটা অনেকটা সিমিলার ছিল a similar system like Mansabdari system introduced by Akbar. কিন্তু we'll discuss later about what are the differences between Mansabdari and Iqtadari system. কিন্তু এটা আলোচনা করার পূর্বে ইকতা সিস্টেম কিভাবে ভারতবর্ষে এলো, ইকতা সিস্টেম কি ইন্ডিজেনাস সিস্টেম ছিল, এবং ইকতা সিস্টেম যে দিল্লি সালতানাতের আমলে কিভাবে ফ্লারিশ করেছিল এবং এই সিস্টেমটা কিভাবে এন্টায়ার ইন্ডিয়ায় ছড়িয়ে পড়েছিল বা এন্টায়ার ইন্ডিয়ার বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ জায়গায় একটা ইকতা সিস্টেমের আওতায় ছিল, সেটা আমরা ডিসকাস করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দ্য টপিক। ফার্স্ট, ইকতা সিস্টেম। ইকতা সিস্টেম প্রথম ভারতবর্ষে এসেছিল মোহাম্মদ ঘুরির হাত ধরে। সরি, মোহাম্মদ ঘুরির হাত ধরে। মোহাম্মদ ঘুরি সম্পর্কে অলরেডি তোমরা জানো, যারা ইতিহাসের ছাত্র এবং যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছে এবং মিনিমাম হিস্ট্রিটুকু জানো মেডিভেল ইন্ডিয়া, তারা সম্ভবত জানো যে মোহাম্মদ ঘুরি ছিলেন যিনি আক্রমণ করেছিলেন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বেশিরভাগ রাজাকে পরাজিত করেছিলেন, এবং তার সঙ্গে দুটো ইম্পর্টেন্ট যুদ্ধ হয় তখনকার দিনে রাজপুত রুলার পৃথ্বীরাজ চৌহান দ্য থার্ড এর। তো প্রথম যুদ্ধ ছিল ফার্স্ট ব্যাটেল অফ দ্য রাইন। ফার্স্ট ব্যাটেল অফ দ্য রাইনে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে দেন এবং পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি আবার শক্তি সঞ্চয় করেন এবং পুনরায় পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে অগ্রসর হন এবং এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত নিহত হন। ফলে মোহাম্মদ ঘুরি সমগ্র দিল্লি এবং আজমেরকে দখল করার একটা সুযোগ পান এবং পরে তার একজন দাস কুতুবুদ্দিন আইবেক, যিনি 1206 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করেন। তো ইকতা সিস্টেম ভারতবর্ষে এসেছিল মোহাম্মদ ঘুরির ভারত অভিযান বা ভারত বিজয়ের মাধ্যমে। কিন্তু মনে রাখা দরকার যে ইকতা সিস্টেমটাকে কমপ্লিটলি ইম্প্রোভাইজ রূপ দেয় বা একটা পূর্ণতা রূপ দান করেছিল দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত, ইলতুৎমিশ। এবার কিভাবে ইকতা সিস্টেমটা ফ্লারিশ লাভ করেছিল বা কী কী ফিচার্স ছিল ইকতা সিস্টেমের, সেটা আমরা ধীরে ধীরে যখন ক্লাস এগোবে তার ভিত্তিতে আমরা আলোচনা করব। এবার ইকতা সিস্টেম বলতে বোঝায় বা ইকতা বলতে বোঝায় আ পিস অফ ল্যান্ড হুইচ গিভেন টু দ্য পিপল দোজ হু আর কল্ড অ্যাজ ইকতাদার্স। বাট হু আর ইকতাদার্স? দোজ পিপল হু আর এনগেজ উইথ দ্য মিলিটারি অ্যাক্টিভিটি। অর্থাৎ ইকতা বলতে একটা জমির অংশকে বোঝায়, যে জমির অংশ একজন সৈনিক বা একজন ইকতাদারকে দেওয়া হয় এবং ইকতাদার রেসপন্সিবল থাকে কিন্তু কতটা পরিমাণ রেভিনিউ কালেক্ট করা যায় তার উপর। বেশিরভাগ ক্ষেত্রে ইকতাকে দুভাগে ভাগ করা হতো, বড় ইকতা এবং ছোট ইকতা। বেশিরভাগ ক্ষেত্রে বড় ইকতা প্রদান করা হতো সেই সমস্ত ব্যক্তিদের যারা সরাসরি সুলতানদের কোনো বংশের সঙ্গে যুক্ত আছেন বা কোনো বড় নোবেল বা কোনো বড় জায়গির বা কোনো বড় ভূস্বামী তাদেরকে।
অপরদিকে ছোট ইকতা দেওয়া হতো সেই সমস্ত মানুষকে বা সেই সমস্ত সৈনিকদের যারা মিলিটারি ফিল্ডের তাদের পারফরমেন্সটাকে একটা খুব বড় লেভেলে বা খুব ভালো জায়গায় নিয়ে গেছে। মনে রাখা দরকার ইকতা সিস্টেমটা ভিত্তি ছিল বা ইকতা সিস্টেম ওয়াজ অন দ্য বেসিস অফ মেরিট। এমনটা নয় যে সবাইকে ইকতা দেওয়া হতো, যারা জমিদারের পরিচিত তাদের ছাড়া যে কোনো মানুষকে বা যে কোনো সৈনিকদের ইকতা দেওয়া হতো। যে কোনো সৈনিকদের কিন্তু ইকতা দেওয়া হতো না। কাদের দেওয়া হতো? যাদের মেরিট আছে বা যারা তাদের ইকতা পারফরমেন্সটাকে যারা তাদের মিলিটারি পারফরমেন্সটাকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে কেবলমাত্র ইকতা দেওয়া হতো অন দ্য বেসিস অফ দ্য মেরিট, বা তাদের ট্যালেন্টের ওপর ভিত্তি করে কিন্তু ইকতা দেওয়া হতো। সব সৈনিকদের কিন্তু ইকতা দেওয়া হতো না। তো এটা মনে করার কোনো কারণ নেই যে যারা সুলতানের আমলে মিলিটারি অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন প্রত্যেকে ইকতাদার ছিলেন, প্রত্যেকে ইকতাদার ছিলেন না। সেই সমস্ত ব্যক্তিরাই ইকতাদার ছিলেন যারা এই মিলিটারি কনসিকুয়েন্সের ক্ষেত্রে বা এই মিলিটারি ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ইকতা রেফার্স টু দ্য ল্যান্ড অ্যান্ড খারাজ। খারাজ ল্যান্ডটা হলো রয়্যাল ল্যান্ড, বা যে ল্যান্ড থেকে শুধুমাত্র রাজস্ব কিন্তু ডিরেক্ট স্টেট ট্রেজারি বা সেন্ট্রাল ট্রেজারিতে যেত, সেটাকে বলা হতো খারাজ ল্যান্ড। ইজ অ্যাসাইন্ড টু আ পারসন আন্ডার আ পার্টিকুলার কন্ডিশন। দ্য রেভিনিউ সিস্টেমস অফ দ্য টার্কিশ সুলতান রেস্টেড অন দ্য ইকতা অ্যান্ড খারাজ। একই টাইমে খারাজ সিস্টেম যেটা ছিল সেটাও কিন্তু ইকতা সিস্টেমের সঙ্গে ফ্লারিশ করেছিল। কিন্তু খারাজ সিস্টেমের স্পেশালিটি ছিল এখান থেকে যতটা পরিমাণ রাজস্ব পাওয়া যায় ডিরেক্টলি সেই রাজস্বটা দেওয়া হতো স্টেট ট্রেজারিতে বা সেন্ট্রাল ট্রেজারিতে। অন্যদিকে ইকতাদাররা কিন্তু তার যে সমস্ত রাজস্ব পেত ল্যান্ড থেকে, সেই সমস্ত রাজস্ব একটা সার্টেন অংশ নিজেদের কাছে রেখে দিত নিজেদের স্যালারি হিসাবে এবং নিজেদের সৈন্যবাহিনীকে মেনটেন করার জন্য, এবং রেস্ট অফ দ্য যে রেভিনিউটা থাকতো সেটা একজন ইকতাদার পাঠিয়ে দিত স্টেট ট্রেজারিতে বা রয়্যাল ট্রেজারিতে। This system supplied the country with an agricultural economy, while members of the ruling elite obtained the money without any permanent commitment of the area. An ikta was originally decided on the basis of one's salary. আবার অনেক ক্ষেত্রে মনে করা হয় যে সুলতানরা এরকম একটা পলিসি নিয়েছিল যে পলিসিতে ডিরেক্টলি যতজন ইকতাদার ছিলেন তাদের স্যালারি না দিয়ে তাদের পিস অফ ল্যান্ড দিতেন, এবং এই পিস অফ ল্যান্ডই অনেক ক্ষেত্রে তাদের স্যালারি হিসাবে কিন্তু গণ্য হতো। আমি অলরেডি বললাম যে ইকতাদাররা যে সমস্ত ইকতা বা জমি পেতেন সেই সব জমি থেকে যে পরিমাণ রাজস্ব হতো সেই রাজস্ব তারা কিছুটা অংশ স্টেটকে দিতেন এবং বাদবাকি যে অংশটা আছে তারা নিজের কাছেই রেখে দিতেন। এটাই ছিল তাদের স্যালারি অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে তারা সৈন্যবাহিনী মেনটেন করবেন তার এক্সপেন্সেসটা। বাড়তি কোনো এক্সপেন্সেস কিন্তু সুলতান প্রদান করতেন না। It is said that Ikta system was introduced Muhammad Ghori, but Iltutmish who improvised it. ইকতা সিস্টেম শুরু করেন মোহাম্মদ ঘড়ি, কিন্তু এটাকে ইম্প্রোভাইজ বা একটা পরিণত রূপ দান করেন ইলতুৎমিশ। এটাকে একটা পরিণত রূপ কিন্তু দান করেন ইলতুৎমিশ। ইকতাদারি সিস্টেম অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে বিগ ইকতা, স্মল ইকতা, এই দুটো ভাগে ইকতাদারি সিস্টেমকে ভাগ করা যেত। এবার এলো রোল বা রেসপন্সিবিলিটি, কী কী দায়িত্ব একজন ইকতাদারকে পালন করতে হতো। শুধুমাত্র ইকতাদার হয়েই যে তার রেসপন্সিবিলিটি বা শুধুমাত্র রেভিনিউ কালেক্ট করা যে তার রেসপন্সিবিলিটি ছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে তাকে অনেক অন্যান্য কিন্তু দায় দায়িত্ব পালন করতে হতো। এবার কী কী দায় দায়িত্ব পালন করতে হতো এটা আমরা এখন আলোচনা করব। প্রথমে বলা যায় দোজ হু ওয়ার রিসিভিং ইকতাস কল্ড ইকতাদার্স। অ্যাজ আ ইকতাদার্স দে পারফর্মড সাম কাইন্ড অফ ডিউটিস। হোয়াট আর দ্য ডিউটিস বা রোল? He was supervised by central government. He carried out Sultan's order. His authority within the province was like the authority of the Sultan had in his empire.
তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা সুলতান যেভাবে তাকে নির্দেশ দিতেন সেই নির্দেশ অনুসারেই তিনি কাজ করতেন। সে নির্দেশ সৈন্যবাহিনী সংরক্ষণ করার ক্ষেত্রেই হতো বা রাজস্ব আদায় করার ক্ষেত্রেই হতো, সুলতানের কমান্ড ছিল কিন্তু এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রত্যেকটা কমান্ড কিন্তু সুলতানের কমান্ড কিন্তু একজন ইকতাদারকে শুনতে হতো বা গ্রহণ করতে হতো। He kept enormous forces and was compelled to dispatch them when Sultan asked. He assigned warriors to his army. খুব গুরুত্বপূর্ণ, এটাকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিচার্স কিন্তু বলা যেতে পারে, বা রোল বা রেসপন্সিবিলিটি বলা যেতে পারে ইকতাদারদের। কি, যে ইকতাদাররা তাদের অধীনে প্রচুর সেনাবাহিনী রাখতো এবং সেনাবাহিনীর মধ্যে স্পেশাল ওয়ারিয়ার্স রাখতো বা যোদ্ধাও রাখতো। এই যোদ্ধাকে তারা যখনই সুলতান চাইতেন বা যখনই সুলতানের প্রয়োজন হতো তখনই কিন্তু এই যোদ্ধা সমেত গোটা সৈন্যবাহিনীকে নিয়ে তিনি সুলতানকে যুদ্ধের কাজে সহায়তা করতেন। খুব গুরুত্বপূর্ণ, আমি আরেকবার এটা আলোচনা করছি। He kept enormous forces and was compelled to dispatch them when the Sultan asked. He assigned warriors to his army. একজন ইকতাদার কমপ্লিটলি বাধ্য থাকতো যখন সুলতান তার কাছ থেকে মিলিটারি অ্যাসিস্ট্যান্স চাইতো বা সাহায্য চাইতো, যুদ্ধের প্রয়োজনে হোক, তখন তাকে তার সর্বশক্তি দিয়ে কিন্তু সুলতানকে সাহায্য করতে হতো। He collected taxes from the people who lived in his domain. ইকতা একটা সার্টেন এরিয়া, ধরুন এই এরিয়ার আন্ডারে যতজন মানুষ বসবাস করত প্রত্যেকেই কিন্তু একটা করে ট্যাক্স দিত। কাকে ট্যাক্স দিত? এটা ডিরেক্টলি ট্যাক্স দিত তারা ইকতাদারদের, এবং ইকতাদাররা সেই ট্যাক্স সংগ্রহ করে তার একটা সার্টেন অংশ নিজেদের কাছে রেখে দিত এবং রেস্ট অফ দ্য পার্ট তারা প্রেরণ করত স্টেট ট্রেজারিতে বা রয়্যাল ট্রেজারিতে। He kept the land under his command in order to safeguard the people's life and possession. He kept the land under his command in order to safeguard the people's life and possession. ল্যান্ডের বা জমির যে মালিকানা আছে, জমির মালিকানা নিজের কাছে বা নিজের আন্ডারে রেখে দিত মনসবদার, যদিও রিয়েল এক্ষেত্রে জমির মালিকানা কিন্তু থাকছে সুলতানের হাতে। তিনি জাস্ট সেই কিছু পাওয়ার দিচ্ছেন ইকতাদারদের হাতে। ফিচার্স অফ ইকতা সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। ফিচার্স অফ ইকতা সিস্টেম তোমরা বইতেও পড়ে থাকবে, কিন্তু খুব একটা ভালো বইয়ে কিন্তু ইকতা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়নি ফিচার্স দিয়ে বা রোল রেসপন্সিবিলিটি দিয়ে। এটা কিন্তু প্রথম নেত্রাইএস থেকে আলোচনা করা হচ্ছে। ফিচার্স সাপোজ টু পারফর্ম পলিটিকো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মিলিটারি মেকানিজম, মানে একটা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিও ছিল, মিলিটারি রেসপন্সিবিলিটিও ছিল। মিলিটারি রেসপন্সিবিলিটি আমরা অলরেডি দেখলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ আর পলিটিক্যাল রেসপন্সিবিলিটি হিসাবে আমরা দেখব যে সেই যে অঞ্চলের ইকতা দান করা হচ্ছে একজন ইকতাদারকে, সেখানের অ্যাডমিনিস্ট্রেশন বা সেখানের শাসন ব্যবস্থা ঠিকঠাক থাকে কিনা, সুনির্দিষ্টভাবে থাকে কিনা এবং সুদৃঢ় থাকে কিনা, সেক্ষেত্রেও কিন্তু ইকতাদারকে তার নজর দিতে হতো যথেষ্টভাবে। ইট রিপ্রেজেন্ট দ্য প্রভিন্সেস অ্যান্ড সাম প্রভিন্সেস অ্যাডমিনিস্ট্রেশন। কোনো অঞ্চলের এবং সেই অঞ্চলের আন্ডারে যে সাব প্রভিন্স ছিল বা উপ অঞ্চল ছিল, সেই সব অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু অনেকটা পরিমাণে ফোকাস করে। মেরিটোরিয়াস ইন নেচার, ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। মেরিটোরিয়াস ইন দ্য ফিচার্স বেসড অন দ্য মেরিটস ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড অ্যাজ ইকতাদার্স। সম্পূর্ণ ট্যালেন্টের ওপর বা সম্পূর্ণ তার নিজের বুদ্ধিমত্তা, তার সঙ্গে সঙ্গে তার সাহসিকতা, এই সব কিছু দেখে কিন্তু একজন ইকতাদারকে অ্যাপয়েন্ট করা হতো বা ইকতাদারকে ইকতা প্রদান করা হতো। অল দ্য অ্যাপয়েন্টমেন্টস রিগার্ডিং ইকতাদারি পোস্ট it was made directly by Sultan and they were directly accountable to the Sultans for all their functions. So this is truly a centralized one. যদিও ইকতাদার একটা পোস্ট ছিল বা একটা র্যাঙ্ক ছিল, তবুও এটাকে বলা যায় যে এক্ষেত্রে
ইকতাদাররা যতই শক্তিশালী হোক না কেন ডিরেক্টলি তিনি কন্ট্রোল হতেন একজন সুলতান দ্বারা, বা যে সুলতান তাকে অ্যাপয়েন্ট করেছে অ্যাজ আ ইকতাদার তার দ্বারা। তো সেই হিসাবে আমরা বলতে পারি ইকতাদারি সিস্টেম ওয়াজ আ সেন্ট্রালাইজ সিস্টেম, মানে সম্পূর্ণ কেন্দ্রীভূত সিস্টেম বা সম্পূর্ণ কেন্দ্র দ্বারা এটা পরিচালিত হতো। পরবর্তীকালে আমরা দেখব ইকতা সিস্টেম কিভাবে সেন্ট্রালাইজ থেকে একটা ডিসেন্ট্রালাইজড রূপ নিয়ে নেয়। আমরা আলোচনা করব ইভলিউশন অফ ইকতাদারের ক্ষেত্রে কিছু পরে। আফটার দ্য ডেথ অফ ইকতাদার্স হিজ প্রপার্টি ওয়াজ টেকেন বাই দ্য স্টেট। দিস ইজ কল্ড অ্যাজ দ্য ল অফ এস্টেট। ল অফ এস্টেট ভেরি ইম্পর্টেন্ট, কোনো সময় তোমাদের ইউপিএসসিতে আসতেও পারে, না আসার কোনো কারণ নেই। ল অফ এস্টেট কি? ল অফ এস্টেট হলো যে ইকতাদারদের মৃত্যুর পর যদি তার কোনো সন্তান সন্ততি না থাকে বা যদি তার পরিবার না থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্ত সম্পত্তি কিন্তু দেওয়া হতো বা গ্রহণ করতো স্টেট বা রয়্যাল ট্রেজারিতে চলে যেত। একে বলা হতো ল অফ এস্টেট। সন্তান সন্ততি থাকলেও কিন্তু এক্ষেত্রে বলা হয় যে সম্পত্তি দেওয়া হতো না। এটা পরে যখন ইকতাদারি সিস্টেম হেরিডিটারি হয় বা বংশানুক্রমিক হয় তখন ব্যাপারটা কিছুটা আলাদা হতে শুরু করে। Initially, Iqtadars was not transferred, but Sultan Alauddin Khalji changed this policy in order to reduce corruption. Therefore, Iqtadars was transferred from one place to another place. They could not develop any attachment to local masses. প্রথমে ইকতাদারি সিস্টেম যখন চালু হলো ইলতুৎমিশ, তিনি কিন্তু কখনোই ইকতাদারদের স্থানান্তর করেননি বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কথা বলেননি, কারণ অলরেডি তিনি নতুন নতুন সেটাকে ইম্প্রোভাইজ করেছেন। তো এই সিস্টেমের মধ্যে কোনো রকম গোলযোগ হোক বা কোনো রকম অসুবিধা হোক এটা কিন্তু তিনি চাননি। ইকতাদারদের ট্রান্সফার করার একটা ছোট প্রচেষ্টা প্রথম চালু করেছিলেন বলবন, কিন্তু তারপরে সেই প্রচেষ্টাকে একটা বড় রূপ বা একটা সুদীর্ঘ রূপ দেন কিন্তু আলাউদ্দিন খলজি। কেন রূপ দেন? কারণ ইকতাদাররা যে সমস্ত অঞ্চলে অ্যাপয়েন্ট হতেন বা যে সমস্ত অঞ্চলকে তারা কন্ট্রোল করতেন, সেই সমস্ত অঞ্চলে ধীরে ধীরে তারা প্রচুর পাওয়ারফুল বা শক্তিশালী হয়ে উঠতে থাকেন। কখনো কখনো এতটাই শক্তিশালী হয়ে উঠতে থাকেন যে সুলতানের কোনো কমান্ডই তিনি গ্রাহ্য করতেন না। আর এক্ষেত্রে বলা যায় যে ইকতাদাররা ঠিকমতো ট্যাক্সও সুলতানকে পে করতেন না। বেশিরভাগ যা ট্যাক্স ছিল তারা নিজের অধীনে রেখে দিতেন। এরকম অবস্থা আমরা কিন্তু দেখতে পাবো ডিউরিং দ্য টাইম অফ ফিরোজ শাহ তুগলক। তো বলা যায় এই জন্য আলাউদ্দিন খলজি এই ব্যবস্থাকে বা ইকতাদারদের ট্রান্সফার করতে শুরু করেন এক স্থান থেকে অন্য স্থানে, যাতে তারা লোকাল যে মানুষ আছে তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট না হতে পারে বা তাদেরকে কন্ট্রোল না করতে পারে। দে ইউজ টু মেনটেন ট্রুপস। To improve this process, Alauddin Khalji introduced Dag and Hulia. In addition, he founded another department known as Diwani Mustakraj to control the Iqtadars. Alauddin Khalji দিওয়ান-ই মুস্তাকরাজ নামে একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করেন। কেন তৈরি করেন? কারণ তিনি ইকতাদারদের এই কারাপশন যে ছিল সেটাকে তিনি রোধ করতে চেয়েছিলেন, এবং এক্ষেত্রে তিনি দাগ এবং হুলিয়া প্রথারও প্রচলন করেছিলেন, যাতে ইকতাদাররা যে ঘোড়া ব্যবহার করেন বা যে সৈনিক ব্যবহার করেন তাকে সেই সৈনিককে কিন্তু একজন রয়্যাল সৈনিক হিসাবে পরিচিত করানো যেতে পারে বা রয়্যাল সৈনিক হিসাবে কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে। এই জন্যই তিনি এই ব্যবস্থা চালু করেছিলেন। ইকতাদার্স গট প্রমোশন অ্যান্ড ডিমোশন অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স অ্যান্ড লয়ালিটি টুয়ার্ড সুলতান। কীভাবে ইকতাদাররা প্রমোশন পেতেন এবং ডিমোশন পেতেন? কমপ্লিটলি এটা নির্ভর করতো ইকতাদারদের নিজের ক্যাপাবিলিটির ওপর এবং তার সঙ্গে সঙ্গে সুলতানের প্রতি তারা কতটা লয়াল সেটার ওপর ভিত্তি করে। পরেরটাতে স্লাইডে চলে যাব। ইভলিউশন অফ ইকতাদার, ভেরি 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 ইম্পর্টেন্ট পোর্শন। ইভলিউশন, কীভাবে ইকতাদারি ব্যবস্থাটা বিবর্তন হতে শুরু করে। এক্ষেত্রে প্রথমেই দেখা যাবে, আমি বলিনি যে মোহাম্মদ বিন তুগলক এটা চালু করেন, কিন্তু এটা চালু করেন মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ ঘড়ি এটা চালু করেন, কিন্তু পরবর্তীকালে এটাকে ইম্প্রোভাইজ করেন ইলতুৎমিশ। কী পরিবর্তন হয়েছিল ইলতুৎমিশের সময়?
Though it was started by Muhammad Ghori but improvised by Iltutmish, he made some kind of key provisions like collection of land revenue, certain amount of money sent to the royal treasury by the Iqtadars known as Fawazal. Fawazal. অলরেডি বললাম যে ইকতাদাররা যে পরিমাণ রাজস্ব সংগ্রহ করত সেই রাজস্ব থেকে একটা ছোট অংশ কিন্তু তারা স্টেট ট্রেজারিতে জমা দিয়ে যেত এবং বাদবাকি অংশটা নিজের কাছে রেখে দিত। স্টেট ট্রেজারিতে বা রয়্যাল ট্রেজারিতে যে পরিমাণ অর্থ তারা জমা দিত সেটাকে বলা হচ্ছে ফাওয়াজাল। এই ফাওয়াজাল কিন্তু পরবর্তীকালে অ্যাবলিশ হয়ে যায়। কীভাবে অ্যাবলিশ হয়ে যায় আমরা দেখব। ইকতাদার্স মেনটেন্ড আ ফিক্সড নাম্বার অফ ট্রুপস টু অ্যাসিস্ট। ইলতুৎমিশ এটাও চালু করেন যে ইকতাদাররা যেন একটা নির্দিষ্ট পরিমাণে সৈন্যকে লালন পালন করেন বা নির্দিষ্ট পরিমাণে সৈন্যকে কিন্তু তাদের আন্ডারে যাতে থাকে, আর সেই সংখ্যাটা যাতে সুলতানের অবগত হয়, কারণ এক্ষেত্রে সুলতানের কিন্তু যুদ্ধের সময় সুবিধা হবে তার কাছ থেকে সাহায্য নিতে। নেক্সট আমরা যদি বালবানের সময়ে যাই, টু সলভ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ দ্য ইকতা। এখানে একটা বড় করাপশন দেখা যায় ইলতুৎমিশের পর থেকে। অলরেডি ইলতুৎমিশ ট্রান্সফারে সেরকম কোনো প্রয়োগ করেননি, ফলে ইকতাদাররা কারাপ্টেড হতে থাকে, ইকতাদাররা প্রচুর পরিমাণে ক্ষমতা পেয়ে যায় এবং এক্ষেত্রে তারা বেশিরভাগ অর্থ সম্পত্তি নিজেদের করায়ত্ত করতে থাকে। তো এই যে অর্থ আর সম্পত্তি আছে সে তার পরিমাণ কতটা বা কীভাবে সেটা ইকতাদাররা পাচ্ছে সেটা নির্ণয়ের জন্য গিয়াসউদ্দিন বালবান, যিনিও একজন অন্যতম এফিশিয়েন্ট রুলার ছিলেন ডিউরিং দ্য টাইম অফ দিল্লি সালতানাত, তিনি একটা পন্থা নেন। তিনি খাজা নামক একরকম কর্মচারীকে নিযুক্ত করেন। এই কর্মচারীরা রেসপন্সিবল ছিল টু লুক আফটার দ্য ওয়েলথ অ্যান্ড প্রপার্টি অফ ইকতাদার্স। নেক্সট যদি আমরা আলোচনা করতে পারি আলাউদ্দিন খলজির সময়কালে, আলাউদ্দিন খলজি কিন্তু বিভিন্ন রকম জিনিসের প্রচলন করেন। অলরেডি আমি বলেছি দিওয়ান ই মুস্তাক রাজ নামক একটা নতুন ডিপার্টমেন্টের তিনি সূচনা করেন, যে কতটা সৈন্যবাহিনী ঠিকঠাকভাবে কাজ করছে কিনা কাজ করছে না সেটার উপর গুরুত্ব রাখার জন্য। এছাড়া আলাউদ্দিন খলজির আমলে দেখতে পাই যে ইকতাদারি সিস্টেম কিন্তু সেন্ট্রালাইজড হয়েছে, মাচ মোর সেন্ট্রালাইজড রাদার দ্যান আদার সুলতানস অর রাদার দ্যান দ্য প্রিভিয়াস সুলতানস। নেক্সট, ইনক্রিজ রেভিনিউ রেট শেয়ার্ড উইথ দ্য স্টেট ট্রেজারি। যে রেভিনিউটা শেয়ার করা হতো স্টেটের সঙ্গে আর সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ, সেই রেভিনিউর অ্যামাউন্টটা কিন্তু দিন প্রতিদিন বাড়তে শুরু করে। এটা আলাউদ্দিন খলজি এই কারণেই করেছিলেন কারণ তিনি ইকতাদারদের শক্ত হাতে দমন করতে চেয়েছিলেন, ইকতাদারদের করাপশনটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। এই জন্য মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের আমলে দেখি এই যে সিস্টেমটা আমি একটু আগে আলোচনা করলাম ফাওয়াজাল সিস্টেম অ্যাবলিশড অ্যান্ড এন্টায়ার কালেকশন অফ রেভিনিউ সেন্ট টু দ্য রয়্যাল ট্রেজারি। কমপ্লিটলি একটা ডিফারেন্ট আমরা চেঞ্জ দেখছি। প্রথমে সার্টেন অ্যামাউন্ট অফ মানি সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ সেন্ট টু দ্য sultans and rest of were in the pockets of iqtadars. But during the time of Muhammad bin Tughlaq we have seen a drastic change. What kind of drastic change? The fawazal or the certain amount of money which sent to the sultan, that completely abolished. Muhammad bin Tughlaqের আমলে আমরা দেখি যে ফাওয়াজাল যে সিস্টেম আছে সেটা সম্পূর্ণরূপে অ্যাবলিশড হয়ে যাচ্ছে এবং সমগ্র যে পরিমাণ রাজস্বটা আসছে সেই রাজস্বটা কিন্তু সুলতানকে পাঠাতে হচ্ছে। পরিবর্তে এই সময় স্যালারি সিস্টেমের ইন্ট্রোডাকশন অফ দ্য স্যালারি সিস্টেম, মোহাম্মদ বিন তুগলক মান্থলি স্যালারি চালু করছেন একটা কার জন্য? ইকতাদারদের জন্য। অবশ্যই তাদের পজিশন এবং স্ট্যাটাসের উপর ভিত্তি করে। নেক্সট, পরবর্তীকালে আমরা যদি দেখি ফিরোজ শাহ তুগলকের আমলে কী কী পরিবর্তন আসে। অলরেডি আমরা জানি যে ফিরোজ শাহ তুগলক এবং জালালউদ্দিন ফিরোজ খালজি বংশের প্রতিষ্ঠাতা এবং ফিরোজ শাহ তুগলক দুজনেই ছিলেন খুব উদারনৈতিক শাসক। ফলে তাদের উদারতার ভিত্তিতে ফিরোজ শাহ তুগলক অ্যাপিজমেন্ট পলিসি চালু করেন। তিনি অ্যাপিজ করতে থাকেন ইকতাদারদের, ফলে ইকতাদাররা তার আমলে আরও স্ট্রং হয়ে ওঠে এবং রেভিনিউ এর অ্যামাউন্ট ফিক্সড করে দেন তিনি কমপ্লিটলি। আগে যেমন ফিক্স ছিল না, মোহাম্মদ বিন তুগলকের আমলে দেখি সমস্তটা পাঠানো হতো, কিন্তু পরে যখন
ফিরোজ শাহর সময়কালে আসে তখন রেভিনিউটা ফিক্স করা হয় যে তোমাকে এত পরিমাণ রেভিনিউ পাঠাতে হবে, তারপরে রেভিনিউটা যা পাবে তুমি নিজের কাছে রাখতে পারো। ফলে স্বাভাবিকভাবে এগেন তারা প্রচুর পরিমাণে করাপ্টেড হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণে সম্পদ তারা নিজেদের হস্তগত করতে থাকে। ইকতাদারি সিস্টেম বিকাম হেরিডিটারি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইকতাদারি সিস্টেম কমপ্লিটলি হেরিডিটারি হয়ে ওঠে বা বংশানুক্রমিক ভিত্তিতে ইকতাদারি সিস্টেম একটা কিন্তু নতুন রূপ পায়। পরে যদি আলোচনা করা হয় ইকতাদারি সিস্টেম নন ট্রান্সফারেবল হয়ে ওঠে, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে ইকতাদারদের আর এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা যাচ্ছে না, ইকতাদারদের একটা জায়গাতেই কিন্তু থাকার পলিসি প্রণয়ন হয়ে যাচ্ছে। ফলে একটা জায়গাতে যখন ইকতাদাররা আছেন স্বাভাবিকভাবেই সেখানে যতজন মানুষ বসবাস করে সব মানুষের কাছ থেকে কিন্তু তারা ইচ্ছা করলে বেশি পরিমাণে ট্যাক্স আদায় করতে পারে। ফলে নন ট্রান্সফারেবল যে নেচারটা থাকছে এর ফলে যা ইকতাদারদের করাপশনের মাত্রাকে আরও কিন্তু বর্ধিত করছে বা বাড়িয়ে দেয়। ফিক্সড রেট অফ অ্যামাউন্ট করাপশন ইনক্রিজ, অলরেডি যেটা আমি আলোচনা করলাম। স্টপ রিসিভিং পেশকাশ অর সেরিমোনিয়াল গিফট টু দ্য ইকতাদার্স। এবার পেশকাশ বা সেরিমোনিয়াল গিফট কি? পেশকাশ বা সেরিমোনিয়াল গিফট ছিল মধ্যযুগে যখন ইসলামিক শাসকরা তাদের সিংহাসনে বসতেন তখন বিভিন্ন শক্তিরা তাদের সিংহাসনে বসার যে প্রসেসটা আছে সেটাকে সম্মান জানিয়ে বিভিন্ন গিফট পাঠাত। এই পেশকাশ গিফট কিন্তু আমরা অন্য ক্ষেত্রেও দেখতে পাবো। কোন ক্ষেত্রে দেখতে পাবো? যখন সিরাজউদ্দৌলা বাংলার শাসক হয়েছিল সেই সময় সবাই গিফট পাঠিয়েছিল কিন্তু ব্রিটিশরা পাঠায়নি। অনুরূপভাবে এখানে আমরা বলতে পারি যে এই পেশকাশ কিন্তু ফিরোজ শাহ তুগলকের আমল থেকে কমপ্লিটলি অ্যাবলিশ হতে শুরু করে। ফলে ইকতাদাররা সুলতানকে সম্মান প্রদর্শন যেরকম আগে করতো সেরকম করা কিন্তু কমপ্লিটলি বন্ধ করে দেয়। লোদিস ডিসেন্ট্রালাইজেশন ইন ইকতা সিস্টেম, অর্থাৎ সুলতানের কমপ্লিটলি কন্ট্রোলার ইকতা সিস্টেমের মধ্যে রইল না। ইকতাদাররা বিভিন্ন জায়গায় শক্তিশালী হয়ে উঠতে থাকলো, তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করলো এবং সুলতানের সমস্ত ডিমান্ডকে তারা নস্যাৎ করলো। নো ট্যাক্স সেন্ট টু দ্য রয়্যাল ট্রেজারি, ভেরি ইম্পর্টেন্ট। কোনো ট্যাক্স তখন লোদিদের আমলে কিন্তু ইকতাদাররা স্টেট ট্রেজারি বা রয়্যাল ট্রেজারিতে পাঠায়নি। ফলে যা সম্পদ ছিল সুলতানের নামে, যা তারা কালেক্ট করতো রেভিনিউ, সব তারা নিজেদের পকেটে হস্তগত করত। ইকতাদার্স কালেক্টেড ট্যাক্সেস অ্যান্ড স্পেন্ড টু মেনটেন আর্মি, তারা আর্মি মেনটেন করার ক্ষেত্রে আরও পরিমাণে কিন্তু অর্থ বিনিয়োগ করতে শুরু করে। এবার পরবর্তীকালে দেখব 1526 খ্রিস্টাব্দে যখন বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং মোগল সাম্রাজ্যের সূচনা ঘটায়, তারপর থেকে দেখি ইকতা সিস্টেমের গুরুত্ব কিন্তু হ্রাস পেতে শুরু করে এবং আকবর ইকতা সিস্টেমের জায়গায় কিন্তু মানসারদারি সিস্টেম ইন্ট্রোডিউস করে এবং ইকতা সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এবার ইকতা সিস্টেমের কী কী গুরুত্ব ছিল বা সিগনিফিক্যান্স ছিল সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। কী কী সিগনিফিক্যান্স ছিল? প্রোভাইডেড আ রেডিমেড পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম টু দ্য সুলতান। রেডিমেড পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম মানে কি হচ্ছে? সুলতানকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রেনদেন করতে হচ্ছে না, আলটিমেটলি কে স্ট্রেনদেন করছে অ্যাডমিনিস্ট্রেশনটা? ইকতাদাররা। কিসের মাধ্যমে? তাদের বিভিন্ন কাজের মাধ্যমে, তাদের বিভিন্ন স্টেপের মাধ্যমে, তাদের বিভিন্ন প্রণালীর মাধ্যমে। ফলে একটা রেডিমেড পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যে বিকাশ লাভ করেছিল সুলতানের রাজত্বকালে বা মধ্যযুগে, এটা কিন্তু বলা চলে। দ্বিতীয়ত, আনএবলড সুলতান টু মেনটেন আ লার্জ আর্মি। লার্জ আর্মি দিল্লি সালতানাতে বা স্ট্রং আর্মির যে একটা বৈশিষ্ট্য দেখতে পাই সেটা কিন্তু কিছু মিনিমাম সুলতানের আমলই আমরা কিন্তু দেখতে পাই। যেমন আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, এরা যেমন তাদের সৈন্যবাহিনী গঠনের প্রতি একটা বিশেষ গুরুত্ব দিতেন বা বিশেষ ফোকাস করতেন। অন্যদিকে অন্যান্য সুলতানের আমলে কিন্তু আমরা আর্মির যে আপলিফমেন্ট আছে বা আর্মির যে ডেভেলপমেন্টটা আছে সেই ডেভেলপমেন্টটা কিন্তু আমরা ততটা পরিমাণে লক্ষ্য করতে পারি না। কিন্তু ইকতা সিস্টেম প্রত্যেক সুলতানকে কম্পেলড করে যে না, আমাদের আর্মি রাখতে হবে, সাফিসিয়েন্ট আর্মি রাখতে হবে ইকতাদারদের আন্ডারে, এবং সেই ইকতাদাররা আমাদের যুদ্ধের সময় কিন্তু সাহায্য করবে। স্ট্রেনদেন ইকোনমিক ফাউন্ডেশন অফ দ্য দিল্লি সালতানাত। লোদি বংশ এবং ফিরোজ শাহ তুগলকের আগে
ইকতাদাররা যেভাবে রেভিনিউ কালেক্ট করতেন তাতে করাপশন থাকলেও এটা কিন্তু দিল্লি সুলতানির ইকোনমিকে যথেষ্ট স্ট্রেনদেন করেছিল। কেন স্ট্রেনদেন করেছিল? কারণ খারাজ থেকেও অলরেডি সুলতানের রাজস্ব আসছে, ইকতাদাররাও রাজস্ব পাঠাচ্ছে, এর ফলে যে ইকোনমিক বুম বা যে ইকোনমিক্স যে পরিস্থিতি ছিল দিল্লি সালতানাতের বা দিল্লি সুলতানি, সেটা বেশিরভাগ এজেই কিন্তু অনেকটা ডেভেলপ করেছিল এবং তার মাধ্যমেই কিন্তু সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করতে পেরেছিলেন বা বিভিন্ন প্রকার তারা সৌধ বা আর্কিটেকচারে তারা কনসেন্ট্রেট করতে পেরেছিলেন। ফলে বলা যেতে পারে যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ইকতা সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। হেল্প সুলতান টু ক্যারি আউট টেরিটোরিয়াল এক্সপ্যানশন। টেরিটোরিয়াল এক্সপ্যানশন যেমন আমরা দেখতে পারি কুতুবুদ্দিন আইবক কিছুমাত্র টেরিটোরিয়াল এক্সপ্যানশন করেননি। যে কটা টেরিটরির আন্ডার কন্ট্রোল করতো মোহাম্মদ ঘুরি তার মৃত্যুর আগে পর্যন্ত, সেই কটাকেই তিনি স্ট্রেনদেন করেন। কিন্তু ইকতা সিস্টেম বা ইকতা ব্যবস্থা ইন্সপায়ার করেছিল বা ইনফ্লুয়েন্স করেছিল সুলতানদের বিভিন্ন রাজ্য দখল করার ক্ষেত্রে। স্ট্রেনদেন সেন্ট্রালাইজ কন্ট্রোল ওভার এন্টায়ার সাবকন্টিনেন্ট। সেন্ট্রালাইজ যে সিস্টেম আছে বা সেন্ট্রালাইজ যে ব্যবস্থা আছে বা কেন্দ্রীকরণ যে ব্যবস্থা আছে সেটা সুদীর্ঘ হয়েছিল ইকতা ব্যবস্থার প্রণয়নের মাধ্যমে দিল্লি সুলতানিতে। ইকতাদার্স ওয়ার রেসপন্সিবল টু সাপ্রেস অল দ্য রেভলস অ্যান্ড রেবেলস দ্যাট কনসলিডেটেড সুলতানস পজিশন। ইকতাদারদের কাজই ছিল সেই সমস্ত বিভিন্ন প্রকার যারা বিদ্রোহী আছে তাদেরকে বলপূর্বক বা ক্ষমতাপূর্বক দমন করা। তাদের যখন বলপূর্বক বা ক্ষমতাপূর্বক দমন করা হচ্ছে তারপরে ফলে বলা যায় যে এই যে সুলতানি সাম্রাজ্য আছে, সুলতানি সাম্রাজ্যের একটা ডেভেলপমেন্টও ঘটছে এবং সুলতানি সাম্রাজ্য অনেকটা স্ট্রেনদেন হচ্ছে বা সুদীর্ঘ হচ্ছে বা সুসংগঠিত হচ্ছে। কিছু লিমিটেশনসও আমরা দেখতে পাই। কী কী লিমিটেশনস দেখতে পাই? লিমিটেশনসের মধ্যে অন্যতম ছিল ফার্স্ট, করাপশন ডিউ টু অ্যাপিসমেন্ট পলিসি অফ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক যে অ্যাপিসমেন্ট পলিসিটা বের করছে, তিনি বেশি পরিমাণে যে ইকতাদারদের ওপর নির্ভরশীল হয়েছেন, তাদের যে বেশি সুযোগ সুবিধা দিয়েছেন, এই সুযোগ সুবিধার ফলে ইকতাদাররা কিন্তু কমপ্লিটলি কারাপ্টেড হয়ে ওঠে। এটা একটা লিমিটেশনস গেল। সেকেন্ড, পাওয়ারফুল ইকতাদাস নেগলেক্ট কমান্ড অফ দ্য সুলতান। পাওয়ারফুল ইকতাদাস যারা ছিল, যারা নিজেদের অঞ্চলে দীর্ঘদিন ধরে যারা ট্রান্সফার হয়নি এক স্থান থেকে অন্য স্থানে, তারা কিন্তু তাদের সমগ্র অঞ্চল থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করতো, রাজস্ব সংগ্রহ করতো, কিন্তু বিন্দুমাত্র স্টেট ট্রেজারিতে জমা দিত না। ফলে তারাই মনে করতো তারা নিজেরাই সেই অঞ্চলের সর্বময় কর্তা। সুলতানের কমান্ড আমরা মানব না, সুলতান কেউ নয়, সুলতান ইজ নো ওয়ান। নেক্সট, হেরিডিটারি স্ট্যাটাস চ্যালেঞ্জ দ্য দিল্লি সালতানাত অথরিটি। এই যে বংশানুক্রমিকভাবে মানে ইকতাদাররা, হেরিডিটারি মানে কি, একজন ইকতাদার মারা যাওয়ার পর তার যে ছেলে আছে সেই ইকতাদার হবে, তার ছেলের মারা যাওয়ার পর তার যে ছেলে আছে সেই ইকতাদার হবে। সো এই যে ট্রান্সফরমেশনটা ছিল, এটার মাধ্যমে ইকতাদাররা কিন্তু এই যে পোস্টটা আছে বা র্যাঙ্কটা আছে ইকতাদার, এর ওপর তাদের কিন্তু কন্ট্রোল সুদীর্ঘভাবে গঠন করে, যা কিন্তু সুলতানি সাম্রাজ্যের আর্থিক বলো, পলিটিক্যাল বলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ বলো, কোনোটার পক্ষেই কিন্তু সুফলদায়ী হয়নি, দীর্ঘস্থায়ীভাবে সুফলদায়ী হয়নি। ইকতাদারি সিস্টেম সম্পর্কে যদি আমরা হিস্টোরিওগ্রাফির দিকে যাই, কিছু কিছু ঐতিহাসিক আছে, যেমন ঐতিহাসিক হিসাবে আমরা যদি ইরফান হাবিবের নাম বলতে পারি। তিনি আলোচনা করেছেন পর্যায়টাকে যে কীভাবে ইকতাদারি সিস্টেম পরিবর্তন হতে শুরু করে বা ইকতাদারি সিস্টেম কীভাবে ইভলিউশন হতে শুরু করে। অপরদিকে একজন ঐতিহাসিক আশীর্বাদীলাল শ্রীবাস্তব, তিনিও তার বইতে আলোচনা করেছেন ইকতাদারি সিস্টেম সম্পর্কে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে ইকতাদারি সিস্টেম একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম হিসাবে দিল্লিতে বা দিল্লি সুলতানি সময়কালে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। পাশাপাশি যদি ইকতাদারি সিস্টেমের সঙ্গে আমরা অনেক ঐতিহাসিক বলেছেন ইকতাদারি সিস্টেম ছিল আসলে একটা ভারতীয় সামন্ততন্ত্রেরই একটা রূপ, অন্য রূপ। কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য বা ডিফারেন্স লক্ষ্য করতে পারি ইন্ডিয়ান ফিউডালিজম এবং ইকতাদারি সিস্টেমের মধ্যে। কী ডিফারেন্স? ইন্ডিয়ান ফিউডালিজমের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ফিউডাল লর্ডরা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষমতা সংগ্রহ করে এবং তারা একটা অঞ্চলের প্রভু হয়ে ওঠে। ইকতাদাররাও প্রভু হয়ে উঠেছিল, কিন্তু ইনিশিয়াল স্টেজে ইকতাদারদের রেসপন্সিবিলিটি ছিল জাস্ট টু মেনটেন আ রয়্যাল আর্মি অ্যান্ড মেনটেন আ পিস অফ ল্যান্ড
এবং সেখান থেকে যে পরিমাণ রাজস্ব আসে সেই রাজস্ব সেটাকে প্রেরণ করা বা সুলতানকে প্রেরণ করা। ফিউডাল লর্ডের ক্ষেত্রে একটা ছিল যে ফিউডাল লর্ডরা যুদ্ধের সময় এক রাজাকে সাহায্য করত, কিন্তু সাহায্য করার জন্য তারা কম্পেলড ছিল না, যে কম্পেলটা কিন্তু ইকতাদাররা ছিল। ফলে বলা যেতে পারে যে ইকতাদারি সিস্টেম আর ফিউডাল সিস্টেম দুটো কিন্তু এক নয়, দুটোই নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো ইকতাদারি সিস্টেমের সঙ্গে সঙ্গে আরও মধ্যযুগের ইতিহাস বা মধ্যযুগের যেই সমস্ত উল্লেখযোগ্য টপিক আছে সেগুলো যদি তোমরা আমার সাথে পড়তে চাও তাহলে তোমরা নেত্রা আইএসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো এতটা পর্যন্তই। হ্যাভ আ নাইস ডে, গুড নাইট, থ্যাংক ইউ।